মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ইতিমধ্যে তার আচরণেরও অনেক পরিবর্তন হয়ে যায়, যা দেখে গ্রামবাসীরা বলে ওঠে এই মেয়েটি আসলে একজন ডাইনি। ইতিমধ্যে সে তার স্বামীকে ডেকে পাঠায়। তার স্বামীকে সে বলে আর মাত্র 3 দিন পরে আমার মৃত্যু হবে। কিন্তু এটা কি করে সম্ভব? একটা সাধারণ মেয়ে সে তার মৃত্যুর দিনক্ষণ আগে থেকে বলে দিতে পারে? এটাও কি মানা যায়? তার কথাই সত্যি প্রমাণিত হয়। ঠিক 3 দিন পর মেয়েটি মারাও যায়। এরপর মেয়েটির সেই শরীরকে যখন নিয়ে যাওয়া হয় শ্মশানে চিতার কাঠ সাজানো হয়। সেই কাঠের ওপর যখন মেয়েটির নিথর দেহকে শুয়ে দেয়া হয়, তার কিছুক্ষণের মধ্যেই সব লোকজন অবাক হয়ে যায়। সেই চিতার কাঠ নড়ে ওঠে এবং সবার চোখের সামনে মেয়েটি চিতার উপর উঠে বসে। নমস্কার, গল্প কথার আসরে আপনাদের আরো একবার স্বাগত। আমি রুমকি। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা শুনে আপনারা হয়তো অনেকেই ভাববেন এমন ঘটনাও কি হওয়া সম্ভব? সত্যি কি এমন হতে পারে? একদম ঠিক, এমনটাই হয়েছিল। আপনি কেন, এই ঘটনা সেই সময় যারা যারা শুনেছিল তাদের মনে একই প্রশ্নের উদয় হয়েছিল। তবে ঘটনাটা যে সত্য তার প্রমাণ দিয়েছেন অনেক বিজ্ঞানী। এই কারণের জন্যই বিদেশ থেকে এসেছিলেন ইয়ান স্টিফেনসন। তিনি একজন বড় সায়েন্টিস্ট এবং তিনিও এসে এই ঘটনার উপর গবেষণা করেন এবং ঘটনাটি যে সত্য সেই সত্যতার উপর তিনি শিলমোহর দেন। তাহলে দেরি না করে ঘটনায় চলে যাওয়া যাক। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ঘটনাগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এমন আরো নতুন নতুন ঘটনা আপনাদের সামনে আমি আবার নিয়ে আসব। তাহলে দেরি না করে ঘটনায় যাওয়া যাক। সময়টা 1985 সালের 19শে জুলাই। মাত্র 16 বছর বয়সী এক বিবাহিত মেয়ের নিথর দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। হাজির হয় সেখানে তার স্বামী ও পরিবারের লোকজনেরা। সকাল থেকে সেদিনকে আকাশের মুখ যেন ভার হয়ে আছে। এদিকে চিতার কাঠও সাজানো হয়ে যায়, তাতে শুয়েও দেয়া হয় মেয়েটিকে। কিন্তু চিতার কাঠ যখন ধরানো হবে, বারবার ঝোড়ো হাওয়ার কারণে সেদিনকে কাঠে যেন আগুনই লাগতে চাইছিল না। হঠাৎ সেই সময় লোকজনদের মধ্যে একজনের চোখ পড়ে মৃতার দিকে। মনে হয় সাদা কাপড়ের তলায় শায়িত 16 বছরের সেই মেয়েটির শরীর একটু নড়ে ওঠে। প্রথমে সে নিজে ভেবেছিল এটা হয়তো তার চোখের ভুল, কিন্তু তা নয়। সবাইকে চমকে দিয়ে উঠে বসে মেয়েটি। এই দেখে সবাই ভয় পালিয়ে যায় সেখান থেকে। কিন্তু তাকে দেখে আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরে তার স্বামী। সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা স্ত্রীকে দেখে তার দু চোখ দিয়ে জল ঝরে পড়ে। সাথে সাথে সে চিৎকার করে বলে ওঠে, সুমিত্রা, তুমি বেঁচে আছো? কিন্তু এখানেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। মেয়েটি বলে উঠল, সুমিত্রা? কে সুমিত্রা? আর আপনি বা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছেড়ে দিন আমায়। আর আমাকে এখানে এনেছেনই বা কেন? আমি সুমিত্রা নই, আমি শিবা ত্রিপাঠী। এই শুনে সেদিন এক ঝটকায় মেয়েটির স্বামী যেন হতভম্ব হয়ে গেছিল। সে তার স্ত্রীর নমনীয় স্বভাব জানে, এমন ভাবে কোনোদিন সে কথা বলে না। তাহলে কি হয়ে গেল হঠাৎ তার? আর কেই বা এই শিবা ত্রিপাঠী? তাহলে কি এ তার স্ত্রী সুমিত্রা নয়? সুমিত্রা সিং 1968 সালের উত্তরপ্রদেশের ইটাওয়া এলাকায় জন্ম হয় মেয়েটির। মাত্র
11 বছর বয়সে সে তার মাকে হারায়। বাবাও কাজের জন্য বাইরে বাইরে ঘোরে, তাই ছোট্ট মেয়েটার দেখাশোনা করবে কে? এরপর পাত্র খোঁজা শুরু হয়। তখন মাত্র তার 13 বছর বয়স। বিয়ে হয়ে যায় শরীদপুরা গ্রামের জগজিৎ সিং এর সঙ্গে। সেই সময় বাল্যবিবাহ নিয়ে আমাদের দেশে অতটাও মাথা ব্যথা ছিল না, তাই এই অল্প বয়সে বিয়ে তাদের কোনো রকমই বাধা হয়ে দাঁড়ায়নি। এখানে বলে রাখি, সুমিত্রা কিন্তু ছিল নিরক্ষর, অর্থাৎ সে কোনোদিন পড়াশোনা করেনি। এই কথা বলার পিছনে কিন্তু একটা টুইস্ট আছে। ঘটনাটা পুরো শুনলে আপনি নিজেই তা বুঝতে পারবেন। আর 5টা সাধারণ মেয়ের মতো সুমিত্রাও অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। সে ভেবেছিল স্বামীকে সে খুব ভালো বন্ধু হিসাবে পাবে, কিন্তু মানুষ ভাবে এক আর তার সাথে হয় আর এক। জগজিৎ খুব ভালো মানুষ ছিল, সে তার স্ত্রীর খেয়ালও রাখত, কিন্তু ভালো বন্ধু সে হতে পারেনি। এরপরই তাদের বিয়েও হয়ে যায় এবং বিয়ের পর পর কর্মসূত্রে তাকে বাইরে চলে যেতে হয়। সে শহরে চলে আসলে সুমিত্রা একাকী জীবনযাপন করতে থাকে। সুমিত্রাকে সে ভীষণ ভালোবাসত। এরপর যখন 1984 সাল ডিসেম্বর মাসে তাদের এক পুত্র সন্তান হয়, যাকে সুমিত্রা পাগলের মতো ভালোবাসত। ছেলে জন্মানোর পর সুমিত্রার সমস্ত রকম একাকিত্ব যেন এক নিমেষে দূর হয়ে যায়। সে তার স্বামী ও সন্তানকে নিয়ে বেশ সুখে থাকতে শুরু করে। দারুণ আনন্দে কাটছিল তার দিনগুলো। কিন্তু কপালে যদি সুখ না থাকে, তাহলে হাজার চেষ্টা করেও তা রাখা যে যায় না। তেমনটাই হয় তার। 1985 সাল হঠাৎই তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো তার হাত পা যেন পুরো বেঁকে যেতে থাকে। তার আচরণেরও পরিবর্তন হতে থাকে। তার এই রকম অবস্থা দেখে গ্রামের লোকেরা রীতিমতো তাকে ভয় পেতে শুরু করে। কখনো কখনো আবার সে মৃগী রোগীদের মতো অজ্ঞান হয়ে যেত। গ্রামের লোকজন এইসব দেখে রটিয়ে দিল সুমিত্রার ওপর কোনো প্রেতাত্মা ভর করেছে। এর মধ্যে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সুমিত্রা একদিন সকালে তার স্বামীকে ডেকে বলে, আজ থেকে 3 দিন পর আমি মারা যাব। এই কথা শুনে তার স্বামী অবাক হয়ে যায়। কে এমন ভাবে নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করতে পারে? শুনে তার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। সে বুঝতে পারে না এমন ভাবে তাকে বলার কারণটা কি। সুমিত্রার কি এমন ক্ষমতা আছে যে সে নিজের মৃত্যু আগে থেকে ঘোষণা করে দিতে পারে? ঠিক সেদিন রাত থেকে সুমিত্রার শ্বাসকষ্ট শুরু হয়, সাথে ছিল ধুম জ্বর। ঠিক তার কথা মতো 19 জুলাই, মানে সেই 3 দিন পরই তার মৃত্যু হয়। তাকে তারপর নিয়ে যাওয়া হয় শ্মশানে তার সৎকার্য করার জন্য। কিন্তু শ্মশানে গিয়ে সে প্রাণ ফিরে পায় এবং বলে ওঠে, আমি শিবা, শিবা ত্রিপাঠী, আমি সুমিত্রা না। কিন্তু কে এই শিবা ত্রিপাঠী? শুনতে হলে আরো কিছুটা সময় আমার সাথে থাকতে হবে। মৃত্যুর মুখ থেকে বেঁচে ওঠা সুমিত্রার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে তার প্রাণের চেয়ে প্রিয় তার সন্তানকে আর চিনতে পারছে না। সে তার স্বামীকে অস্বীকার করতে থাকে। সে বলতে লাগলো, কে তোমরা, আর আমাকে আটকেই বা রেখেছো কেন? আমি তোমাদের তো চিনি না। আমাকে আমার বাবার কাছে যেতে দাও। আমার মেয়েরা রয়েছে, রিঙ্কু ও টিঙ্কু, তারা আমাকে দেখতে চায়। আমি তাদের কাছে যেতে চাই। গ্রামের আর 5 জন মানুষের কাছে এই কথা পৌঁছাতে খুব একটা দেরি হলো না। তখন সবাই মিলে সুমিত্রাকে ডাইনি বলতে শুরু করে দিয়েছে। কিন্তু এই সব কথায় কান দেয়নি তার স্বামী জগজিৎ। সে তার স্ত্রী সুমিত্রাকে প্রচন্ড ভালোবাসত। সে তখন ঠান্ডা মাথায় সুমিত্রার কাছে যায় এবং বলে, আচ্ছা, তুমি যদি শিবা হও
তোমার নিশ্চয়ই বাড়ি ঘর আছে, তাহলে সেই ঠিকানা আমাকে বলো। সুমিত্রা তখন খাতা পেন চেয়ে নেয় এবং সেই নিরক্ষর সুমিত্রা একজন শিক্ষিত মেয়ের মতো ঝরঝরে হিন্দিতে নিজের বাড়ির ঠিকানা এবং বাবাকে চিঠি লিখতে থাকে। যা দেখে বাড়ির সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সবাই দেখে অবাক হয়ে যায়, সুমিত্রা কিনা লিখছে। 1985 সালের অক্টোবর মাস, জগজিতের বাড়ির সামনে হাজির হন নাম রামসিয়া ত্রিপাঠী। রামসিয়া ত্রিপাঠী নামটা শুনে দৌড়ে বেরিয়ে আসে সুমিত্রা, জড়িয়ে ধরে বাবাকে। ভদ্রলোক তখন হতভম্ব হয়ে যায়। এরপর সুমিত্রা বলে, বাবা তুমি এসেছো, এত দেরি করে কেন এলে তুমি? রিঙ্কু টিঙ্কু কেমন আছে? এই সব কথা শুনে জগজিৎ ও রামসিয়া দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে সুমিত্রার দিকে। রামসিয়া ত্রিপাঠী বলে ওঠে, তুমি কে মা? এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে ফেলে সুমিত্রা। সে বলে, আমায় তুমি চিনতে পারলে না বাবা, আমি তোমার মেয়ে শিবা। সময়টা 1962। উত্তরপ্রদেশের একটি গ্রামে জন্ম হয় শিবার। তার বাবা একজন কলেজের প্রফেসর। শিবা ত্রিপাঠী নিজেও ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। এরপর তার বিয়ে হয় ছেনিলাল নামে এক ব্যক্তির সাথে। এরপর থেকে তার উপর চলতে থাকে অকথ্য অত্যাচার। পণ নিয়েও তাদের শান্তি হয়নি। তারপরও বিভিন্নভাবে তারা টাকা চাইতে শুরু করে। এদিকে শিবার আধুনিক চিন্তাধারা তারা কখনোই মেনে নিতে পারছিল না। তারপরে জন্ম হয় রিঙ্কু ও টিঙ্কু নামে তার দুই সন্তানের। কিন্তু সংসারে আগুন দাবানলের মতো জ্বলে ওঠে যখন তারা জানতে পারে শিবা আরো পড়াশোনা করতে চায়। এরপরই একদিন রটে যায় শিবা নাকি আত্মহত্যা করেছে। রেল লাইনের ধারে তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছিল মাথায় সামান্য আঘাত ছাড়া শিবার দেহে অন্য কোনো চোটই ছিল না। কিন্তু তার বাবা আসার আগেই লোকাল অথরিটিকে অনেকগুলো টাকা খাইয়ে তার দেহ পুড়িয়ে ফেলা হয়। পোস্টমর্টমও করা হয়নি শিবার। পুলিশ পরে তার স্বামী ও শ্বশুরবাড়ির সবাইকে গ্রেফতারও করে, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। এই কেসও পরে বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করার মতো, শিবা মারা যায় 1985 সালের মে মাসে, আর সুমিত্রার এই অস্বাভাবিক আচরণও শুরু হয়ে যায় 1985 সালের মে মাস থেকে। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। রামসিয়া ত্রিপাঠী যখন সুমিত্রার কাছে আসে, সে একটা অ্যালবামও নিয়ে এসেছিল, যা দেখে সুমিত্রা তার কাকা কাকিমা, মামা মামি, ভাই বোন সবাইকে আইডেন্টিফাই করে এবং সবার নামও বলে দিতে থাকে। হতবাক হয়ে যায় রামসিয়া ত্রিপাঠী। এদিকে অ্যালবাম দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ে অ্যালবামে থাকা দুজন মহিলার দিকে। সেই দেখে শিবা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, এই শয়তান দুটোর জন্য আজকের আমার মৃত্যু হয়েছে। এরাই আমাকে মেরে ফেলেছে, পাথর দিয়ে আমার মাথা থেতলে দিয়েছিল এরা। রামসিয়া ত্রিপাঠী যখন ছবিটা দেখে সেই দুজন মহিলা আর কেউ নয়, তারা একজন শিবার শাশুড়ি আর একজন শিবার ননদ। এরাই তার আসল খুনি। এরপর শিবা ত্রিপাঠীর কেস আবার রিওপেনের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশ তা পুনর্জন্ম বলে কেসটি রিওপেন করতে নারাজ ছিল। তখন রামসিয়া ত্রিপাঠী বাধ্য হয়ে মিডিয়ার দ্বারস্থ হন এবং গোটা দেশ এই পুনর্জন্ম ঘটনা নিয়ে বেশ আলোড়নও পড়ে যায়। কেউ কেউ এটিকে গুজব বলে ছড়াতে থাকেন, কেউ কেউ বিশ্বাসই করতে পারেন না এই ঘটনার সত্যতা। এই ঘটনাটি সত্যিই বড় অবিশ্বাস্য। শিবার জন্ম হয় 1962 সালে। এদিকে
সুমিত্রার জন্ম হয় 1968 সালে। তাদের দুজনের মধ্যে জন্মের ফারাক মাত্র 5 বছরের। আবার শিবার মৃত্যু হয় 1985 সালে মে মাসে, যখন সুমিত্রা আবার বেঁচে ছিল। তাহলে এটাকে পুনর্জন্ম কি করে বলা যায়? পুনর্জন্ম মানে তো আত্মা আবার নতুন শরীরে জন্ম নেয়। তাই এই ঘটনাকে অনেকেই ফেক ঘটনা বলতে থাকে। ঠিক তখনই বিখ্যাত গবেষক ডক্টর ইয়ান স্টিফেনসন, রিইনকার্নেশনের স্পেশালিস্ট, আসরে নামেন এবং ভারতে আসেন গবেষণা করতে। তিনি শিবা, রামসিয়া ত্রিপাঠী, জগদীশ সকলকে একসাথে এবং কখনো কখনো আলাদা আলাদা করে কথা বলেন। শিবাকে তিনি অনেকবার জেরা করেন এবং সেখানে তিনি জানান শিবা তার স্কুলের নাম, তার স্কুলের বন্ধুদের নাম, কোথায় কি থাকে, তার শ্বশুরবাড়ির কথা এবং তার কোথায় আলমারিতে কি রাখা রয়েছে সব কিছু নিখুঁতভাবে বলে দেয়, যা কখনোই একজনকে সাজিয়ে নিয়ে এসে বলানো সম্ভব নয়। এবং তিনি সিদ্ধান্তে আসেন এই ঘটনাটি সম্পূর্ণ সত্যি। কিন্তু সুমিত্রা থেকে শিবা হয়ে যাওয়া ঘটনাটি কি করে সম্ভব, সেটা কেউ বুঝতেই পারছিল না। তখন আসরে নামেন জেমস ম্যাটলক। তার তথ্য অনুযায়ী এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির আত্মা জীবিত মানুষের শরীরে ঢুকে তার আত্মাকে রিপ্লেস করে দেয়। এটা কিন্তু কোনো ভূতে ভর বা পজেস্টের ঘটনা নয়। এতে জীবিত ব্যক্তির মধ্যে অন্য একটি আত্মা এসে থাকতে শুরু করে। আর পজেস্ট হলে পরে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির আত্মা একই সাথে একই শরীরে থাকতে শুরু করে দেয়। তাই এটি ভূতে ভর করা একেবারেই নয়। এরপর থেকে সুমিত্রা যতদিন বেঁচে ছিল জগজিতের সঙ্গেই তিনি থাকতে শুরু করেছিলেন। সে শিবার 2 মেয়ে রিঙ্কু এবং টিঙ্কুকে নিয়ে নিজের কাছে আসে। এই ঘটনা আমরা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারি, তবে বিশ্বাস করা না করা সম্পূর্ণ নিজের ব্যাপার। বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা এটা কিন্তু মেনে নিয়েছিলেন এবং তারা গবেষণা করে এটি যে সত্য সেই ব্যাপারে শিলমোহরও দিয়েছিলেন। আজকের ঘটনা এই পর্যন্ত। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে এই ঘটনাটি শেয়ার করে দিতে পারেন। আর আমার এই ছোট্ট পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা সাথে থাকুন, তাহলে এমন নতুন নতুন আরো ঘটনা আপনাদের শোনাতে আমারও প্রচন্ড ভালো লাগবে। অনেক ধন্যবাদ।